আজকে আমরা দেখাবো অডিট কেস কিভাবে সলিউশন করবেন। শুরুতে হচ্ছে এর জন্য বলে রাখি অলরেডি হচ্ছে আমরা যদি দেখি ২০২৩-২৪ কর বর্ষের জন্য ১৫,৪৯৪ টি অডিট মামলা সিলেকশন করা হয়েছে র‍্যান্ডম বেসিসে। আজকে এটার পুরো প্রসেসটা নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে আমরা আজকে এই ভিডিওতে কি থাকবে অডিট কেস, সেই সাথে থাকবে হচ্ছে সলিউশন। এই ২ টা জিনিসের কম্বিনেশনে আজকে আমাদের যে ভিডিও আউটলাইন সেটা হচ্ছে প্রথম হচ্ছে অডিট নোটিস। কিভাবে হচ্ছে অডিট নোটিসটা আসবে সেটা। তারপর হচ্ছে অডিট লেটার। প্রথমে যে নোটিসটা দিল তারপর আপনাকে সেটা ইনভলভ জানালো সেটা। তারপর হচ্ছে থাকবে অডিটটা কিভাবে আপনি ফেস করবেন। তারপর ৪ নম্বরে থাকবে হচ্ছে অডিট রিস্ক। এই ৪ টা জিনিসের কম্বিনেশন নিয়ে একদম রিয়াল এক্সাম্পল দিয়ে হচ্ছে আজকে দেখাবো অডিট কেস কিভাবে সলিউশন করতে হবে, কিভাবে মোকাবেলা করতে হবে। এখন যদি আমরা শুরুতে চলে যাই এই নোটিশটাতে, এখানে দেখা যায় হচ্ছে জুলাই ২০২৫-এ যেটা একটা এনবিআর থেকে একটা নোটিশ দেওয়া হচ্ছে যে র‍্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫,৪৯৪ টি আয়কর মামলা অডিটের জন্য নির্বাচন করা হলো। এটা যদি আপনারা দেখেন ডিটেইলস পড়েন, সেই ক্ষেত্রে দেখা যাবে রিস্ক বেসিস যে অডিট সিলেকশন ক্রাইটেরিয়া এইটা হচ্ছে অনুসরণ করে এরা এই অডিট সিলেকশনটা করা হয়েছে। এর আগে যদি আমরা বলে রাখি এই সার্কুলারটার একদম মাঝখানে যদি আমরা দেখি যে ২০২৩ সাল ২৩ থেকে ২৪ কর বর্ষের জন্য এইটা সার্কুলার যে রিটার্নটা হচ্ছে 0.5% মাত্র ডিজিটাল র‍্যান্ডম পদ্ধতিতে সিলেকশন করা হয়েছে। এটাতে আরো বলা হয়েছে যদি আপনি পুরো সার্কুলারটা পড়েন যে যেগুলো হচ্ছে ম্যানুয়াল রিটার্ন সাবমিট করা হচ্ছে এগুলো সব জমা দেওয়ার পর তারপর হচ্ছে আবারও এটা একটু কারেকশন হতে পারে। এখন কথা হচ্ছে এরকম লেটারটা দেওয়ার পর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই সেখানে আমরা দেখব ২০২৪ সালে ৯/৯ একটা সার্কুলার ছিল। সেখানে হচ্ছে অডিট কার্যক্রমগুলো হচ্ছে বন্ধ ছিল। এটা যদি পড়ি, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কোনো কর অঞ্চলের অধীনস্থ কোনো সার্কেল অফিস নতুন করে কোনো ব্যক্তি পর্যায়ে করদাতার কর মামলা অডিটের জন্য বাছাই করবে না এবং এরূপ অডিট মামলা কোনো তালিকা অনুমোদনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রেরণ করবে না। অর্থাৎ আমরা ২ টা সার্কুলার যদি ম্যাচ করি, এখানে তারিখ হচ্ছে ৯/৯/২০২৪ অডিট মামলা পোস্টপোন ছিল। তারপরে হচ্ছে যদি আমরা এখানে ফিরে আসি, এই সার্কুলারটা দেওয়া হয়েছে হচ্ছে ১৩ জুলাই ২০২৫। তার মানে বলা যায় মোটামুটি ১ বছরের কাছাকাছি হচ্ছে অডিট মামলা বন্ধ ছিল। তাই সারা দেশে ১৫,৯৯৪ টা অডিট মামলা ফেলা এটা অনেক বেশি বড় কিছু না। কারণ যারা অডিট হচ্ছে সবসময় কন্টিনিউয়াসলি মানে অডিট ফেস করতে হয়, স্পেশালি কোম্পানির ক্ষেত্রে এটা হয়। আর এবার যেটা হচ্ছে সবচেয়ে বেশি এনবিআর স্বচ্ছতা দেখানোর জন্য দেখা যায় এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তারা বিরাট বড় একটা লিস্ট দিচ্ছে। সেখানে যদি আমরা লিস্টে যাই সেখানে কোথায় কত ট্যাক্স মামলা অডিটে পড়ছে সেটাও কিন্তু উল্লেখ করছে। যেমন ঢাকাতে পড়ছে ৭৩৫৩ টা, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া এরকম করে সব জায়গাতে মিলে ১৫,৪৯৪ টা মামলা একদম ডিটেইলস একটা পিডিএফ দেওয়া আছে এনবিআর ওয়েবসাইটে। আপনি চাইলে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে জাস্ট সামারি যে এখানে কোথায় কতটুকু মামলা অডিটের জন্য সিলেকশন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল যে অডিটের জন্য সিলেকশন করা হয়েছে এটা একটা ডিক্লেয়ার দিতে হয়। সেই ডিক্লেয়ারটা দেওয়া হয়েছে। আর এর আগের যেটা আমি দেখাইলাম এখানে ছিল আগের বছরতে অডিটের নির্দেশনা মানে ছিল যে মামলা নতুন করে মামলা নিবে না, অডিটটা অফ ছিল। তারপর যদি আমরা এখানে চলে আসি যে অডিট মামলা যখন এরকম আমরা দেখতেছি সেটা যখন সিলেকশন ফাইনালি হবে তখন হচ্ছে আপনার ফাইল যদি অডিটে পড়ে আপনার কাছে যেটা আসবে একটা চিঠি আসবে। এই চিঠিটা আসলে কি? মূল আলোচনা আসলে এখান থেকে শুরু যে আমাদের চিঠিটা আসবে কিভাবে, রিপ্লাই করব কিভাবে এটা হচ্ছে আমরা দেখাবো। যখন আপনার ফাইল এর মধ্যে থাকবে এবং আপনার যখন অডিটের জন্য সিলেকশন করা হবে তখন হচ্ছে আপনার এইরকম একটা চিঠি আসবে আপনার কাছে। এখানে যেটা আমি আগের দেখাচ্ছি অডিট মামলার যেটা একটা আপনাদের যাতে রিয়াল এক্সাম্পল হিসেবে বুঝতে পারেন। ২০২৩-২৪ কর বর্ষে সার্বজনীন নির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত আপনার আয়কর রিটার্নটি নিরীক্ষার জন্য নির্বাচনের কারণসমূহ অবহিতকরণ এবং কারণসমূহের বিপরীতে ব্যাখ্যা প্রদান সংক্রান্ত। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যখন পুরোপুরি অডিট নোটিশটা পাবেন সেখানে হচ্ছে উল্লেখ থাকবে আপনার কেন ফাইলটা অডিটে পড়ছে। সেটার ২ টা সলিউশন হইতে পারে। একটা হচ্ছে আপনাকে ব্যাখ্যা চাইতে পারে সার্কেল যে আপনি হচ্ছে ব্যাখ্যা দেন যে আপনার এই জিনিসগুলা উনারা এগ্রি হইতে পারতেছে না। আরেক হচ্ছে উনারা বলবে যে
আপনার ফাইলটা অডিটে ফেলা হইছে এবং অডিট করার পর আপনাকে হচ্ছে একটা অ্যাসেসমেন্ট দিবে। তাহলে আপনি কোন স্টেজে আছেন সেটা হচ্ছে আপনি এরকম একটা লেটার যখন পাবেন সার্কেল থেকে তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন। এখানে যদি আমি আরো ডিটেইলসে যাই যে ২০২৩ এর ধারা ১৮০, ১৮১, ৮২ এই বিধান অনুসারে হচ্ছে অডিটের জন্য কেন নির্বাচন করা হয়েছে অডিট বুকটির কারণসমূহ দেওয়া আছে। আপনি যখন চিঠি পাবেন এর আগ পর্যন্ত জানা যাবে না যে আপনার রিটার্নটা অডিটে পড়ার মূল কারণ। যখন আপনি পাবেন তখন হচ্ছে এখানে দেখবেন ১, ২, ৩ এরকম পয়েন্ট আকারে উল্লেখ করবে যে এই রিটার্নটার ক্ষেত্রে ১ম এ বলছে যে করদাতার কৃষি সম্পত্তি হাতে যে বাড়া প্রদর্শন করা হইছে, আয় প্রদর্শন করা হইছে সেটাতে ওরা মেনে নিতে পারে নাই। কেন পারে নাই? কোনো বিবরণী দেওয়া হয় নাই, ভাড়াটিয়া চুক্তিপত্র দেওয়া হয় নাই, ভাড়া আদায়ের রসিদ ইত্যাদি দাখিল করা হয়নি। তার মানে এখন আমরা একটা পয়েন্ট পেলাম যে রেন্ট অর্থাৎ ভাড়াতে গিয়ে উনার ইনকাম ছিল সেক্ষেত্রে হচ্ছে উনার ফাইলটা অডিটে পড়ার কারণ হচ্ছে এই যে রেন্টের একটা ব্যাপার সেটা হচ্ছে উনি কি দেয় নাই, উনার আয়ের সমর্থনের কোনো বিবরণী দেয় নাই, ভাড়াটিয়ার চুক্তিপত্র দেয় নাই, কর আদায়ের কোনো রসিদও দেওয়া হয় নাই। তাহলে এরকম ডকুমেন্টেশন না দেওয়ার কারণে যেটা হচ্ছে উনারটা হচ্ছে রিচেক করার দরকার মনে করতেছে। তারপর ২ নম্বরে বলা হচ্ছে করদাতা রিটার্নের সাথে দাখিলকৃত বিবরণীর মোতাবেক অকৃষি সম্পত্তির মালিক যার মূল্য হচ্ছে একটা মূল্য দেওয়া হয়েছে এই অকৃষি সম্পত্তির নতুন কোনো বিনিয়োগ রয়েছে কিনা তা তদন্তপূর্বক যাচাই করা প্রয়োজন। তাহলে ২ নম্বর পয়েন্ট পেলাম কৃষি খাতে যে আয়টা ছিল সেটাতেও তারা সন্তুষ্ট না, এটা যাচাই করতে হবে। ৩ নাম্বার হচ্ছে করদাতা ব্যবসায় আয় প্রদর্শন করেছে একটা, সেই ব্যবসায়ের সমর্থনে বিল ভাউচার, ব্যাংক হিসাব বিবরণী ও ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক বিবরণী, সমন্বয় বিবরণী দাখিলা এগুলো কোনটাই হচ্ছে যাচাইযোগ্য নয়। ওনারা বলতেছে যে আপনি ব্যবসাতে আয় দেখাইছেন এটার জন্য যে ডকুমেন্টেশন করা দরকার সেগুলোতে ওনারা সন্তুষ্ট না, তাই এইটাও একটা কারণ। তারপরের কারণটা হচ্ছে করদাতা কোনো ব্যাংক বিবরণী দাখিল করেননি। সেটা হচ্ছে তিনি কোথায় থেকে ৮ টি কোম্পানি পরিচালক বা অনেক কিছু থাকতে পারে। এটাও উনার পার্সোনাল যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাও উনি দেয় নাই, এটার জন্য বলছে। ৫ নাম্বার হচ্ছে করদাতা বিবেচ্য কর বসে দাখিলকৃত রিটার্ন দায় প্রদর্শন করছেন। এখানে একটা দায় ছিল। এই বিপুল পরিমাণে ঋণের সমর্থনে যেটা ব্যাংক প্রমাণাদি, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি হচ্ছে উনি দাখিল করে নাই। তারপর ৬ নাম্বার বলতেছে অডিট চলাকালীন সময়ে অন্য কোনো ত্রুটি। এটা হচ্ছে ওরা প্রাথমিকভাবে সিলেকশন করছে ৫ টা কারণে। এই ৫ টা কারণে ফাইলটা অডিটে পড়ছে। অর্থাৎ উনারা যাচাই করতে যাচ্ছে এই ৫ টা কারণে আপনি যথেষ্ট যে তথ্য বা ডকুমেন্টেশন দেওয়া দরকার সেটা দিতে পারেন কিনা। এখন হচ্ছে এটা ১ম পার্ট আপনি যখন অডিটের আ যখন হচ্ছে আপনি ফাইলটা পাবেন হাতে সিডিটা তখন আপনি দেখতে পারবেন এর কারণ। তারপর হচ্ছে অডিটটা কিভাবে হবে? অডিট মামলা নিষ্পত্তির জন্য কর কমিশনার, এখানে কর কমিশনার আছে। উনার হচ্ছে কর কমিশনার একটা বোর্ড সিলেকশন করে, মানে একটা টিম বানায় দেয়। সেখানে হচ্ছে একজন কিউরেটর থাকে, অডিট টিম থাকে এটলিস্ট ২ জন। এখানে আছে কমিশনার আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে উপকর কমিশনার আরেকটা সার্কেল। তারপর হচ্ছে ৩ নাম্বার হচ্ছে এখানে হচ্ছে টিম। টিমে কর পরিদর্শক আছে ২ টা। ২ জায়গা থেকে ২ সার্কেল থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে হচ্ছে এই যে একটা টিমের প্রধান থাকে হচ্ছে কমিশনার। আর তার আন্ডারে হচ্ছে যারা থাকে কিউরেটরের আন্ডারে থাকে হচ্ছে অডিট টিমের আন্ডারে হচ্ছে অনুসন্ধানকারী টিম। এরা সবাই মিলে একটা রিপোর্ট যখন কিউরেটরকে দিবে, কিউরেটর হচ্ছে রিপোর্টটাকে চেক করে তখন কমিশনারের কাছে প্রেরণ করবে। তখন কমিশনার হচ্ছে এটা অ্যাসেসমেন্ট আকারে হচ্ছে যার হচ্ছে অডিট করা হয়েছে তাকে একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট অর্ডার দিবে। উপরে উল্লেখিত ত্রুটি বিচ্যুতির বিষয়ে সংশ্লিষ্ট অনুসন্ধানকারী টিম মাঠ পর্যায়ে অনুসন্ধানপূর্বক অডিট টিমের নিকট অনুসন্ধান প্রদান দাখিল করবেন। দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদনের আলোকে অডিট টিম জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিট ম্যানুয়াল ও নির্দেশিকা অনুসরণ করে প্রস্তুতকৃত প্রতিবেদন আপনার নিকট লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য পত্র প্রেরণ করবেন। আপনার লিখিত ব্যাখ্যার আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। লিখিত ব্যাখ্যা দাখিল না করলে আয়কর আইন ২০২৩ ১৮২ ধারায় বিধানসমূহ অনুসরণ করা হবে।
এটা হচ্ছে আপনারা যারা মোটামুটি আইন বোঝেন সেখানে হচ্ছে থাকে যে প্রথমে যখন প্রাথমিকভাবে অডিটের একটা খসড়া করা হয় যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩ এ যেটা, তখন হচ্ছে প্রাথমিকভাবে অভিহিত করা হয় ট্যাক্স পেয়ারকে যে আপনার এই জিনিসগুলা হচ্ছে আমরা ফাইন্ড আউট করছি, আপনি এটা লিখিত ব্যাখ্যা দেন। উনার লিখিত ব্যাখ্যা আর হচ্ছে সার্কেলের সাথে যার সাথে কমিউনিকেশন করবে উনাদের একটা কাটছাঁট হয়ে তখন ফাইনাল একটা অ্যাসেসমেন্ট অর্ডার হচ্ছে দাঁড়াবে, যেটা হচ্ছে ডিমান্ড নোটিস। এখন হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের অডিটে পড়ছে বা অডিটে কি থাকবে সেটা। এখন কথা হচ্ছে লাস্ট যে আমি বললাম যে অডিট সলিউশন, এখন এটা সলিউশনটা কিভাবে করতে হবে? এর কারণ কিন্তু আমাকে এখানেই বলে দেওয়া হইছে যে ৫ টা কারণ এই কারণে অডিটের জন্য সিলেকশন হইছে। যখন উনারা অ্যাসেসমেন্ট করবে, করার পর আমাকে এখানে শেষেই বলে দিছে যে প্রতিবেদনটা করার পর খসড়া হিসেবে হচ্ছে ট্যাক্স পেয়ারকে জানানো হবে। তো জানানো হলে স্বাভাবিকভাবে দেখা যায় এই ৫ টা বিষয় থাকতে পারে, তার থেকে আবার নতুন কোনো বিষয় থাকতে পারে। তবে আমরা যদি ধরি ফাইনাল যে অ্যাসেসমেন্টটা হইছে সেখানে ধরলাম ৫ টা জিনিস আছে। তাহলে আমরা এটা কিভাবে সলিউশন করব? এটা এত বেশি কঠিন কিছু না। প্রথম হচ্ছে যদি আমরা ১ নাম্বার সলিউশন করি সেটা হচ্ছে আমার যে কৃষি আয়টা দেখাইছি এটার আমার কি দিতে হবে? আয়ের বিবরণ দিতে হবে। প্রথম হচ্ছে গৃহস্থায়ী মানে রেন্টাল যে ইনকামটা আমরা দেখাইছি এটার হচ্ছে আমার কি দিতে হবে? ভাড়াটিয়ার চুক্তিপত্র দিতে হবে। আমি যে টাকাটা ভাড়াটিয়ার কাছ থেকে নিয়েছি সেটা ব্যাংকে যদি নিয়ে থাকি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, অথবা ভাড়া আদায় করে যদি কোনো রসিদ ব্যবহার করা হয় সেই রসিদটা হচ্ছে উনাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে এটা আমরা ওইটার জন্য হচ্ছে আমরা একটা ব্যাখ্যা তৈরি করব। ব্যাখ্যা তৈরি করে এর সাথে হচ্ছে এই অ্যাটাচমেন্ট গুলা দিব। ২ নাম্বার যখন আসবে যেটা অকৃষি সম্পত্তি যেটা বলা হচ্ছে, এখানেও যদি আমাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে সেটা অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে আমরা লিখিতভাবে ওই ডকুমেন্ট সহ একটা রিপ্লাই দিতে হবে। ৩ নাম্বারটা একটু জটিল, কারণ যখন আমাদের বিজনেসের ব্যাপার আসে তখন হচ্ছে অনেক কিছু এখানে চলে আসে। স্পেশালি যখন এক মালিকানার ব্যবসা প্রতিষ্ঠান হয়, উনারা দেখা যায় একটা randomly ইনকাম দেখায় দেয়। স্পেশালি হচ্ছে যারা রিটার্ন প্রিপেয়ার করে অনেক সময় উনাদেরও একটা, আমি এরকম অনেক প্রশ্ন শুনি যে বলে যে কত % মার্জিন দেখাবো, গ্রস প্রফিট দেখাবো, মানে আন্দাজে একটা কাজ। এখন ধরেন আপনার ৳১,০০,০০০ সেল দেখাইছেন, এটা গ্রস মার্জিন একটা ধরে ফেলছেন। কিন্তু আসলে রিয়াল যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু না দিলেই কিন্তু ফাইল যেমন অডিটে পড়বে, আবার কিন্তু অডিট মোকাবেলাও করতে হবে। সেখানে কিন্তু আপনি পার পাবেন না। কারণ তখন আপনাকে এই যে আয়টা দেখানো হইছে, এটা প্রুভ করতে হবে যে আয়টা কিভাবে হইছে, কত টাকা সেল হইছে, কত টাকা প্রফিট হইছে, কোন খাতে খরচ হইছে, ব্যাংকে টাকা নিছেন কিনা, সবগুলো ব্যাপার তখন চলে আসবে। তখনই হচ্ছে আপনি পার পাবেন না। এখানে হচ্ছে আমাদের সমর্থনের বিল ভাউচার তো দিতেই হবে, ব্যাংক বিবরণী দিতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের বানাইতে হবে। ব্যাংক বিবরণী সমন্বয় সবগুলা জিনিস একসাথে করে এই আয়ের সমর্থনে দিতে হবে। যেটা হচ্ছে আমরা সবসময় বলি যখন আপনার অডিটে পড়বে অথবা আপিল ট্রাইব্যুনাল, তখন হচ্ছে আপনারা যারা এক্সপেরিয়েন্স লয়ার আছে তাদের কাজটা দেওয়া হচ্ছে অনেক বেশি বুদ্ধিমানের কাজ। না হয় দেখা যায় এখানে অনেক বড় একটা লায়াবিলিটির ব্যাপার চলে আসতে পারে। যখনই আপনার রিটার্ন প্রিপেয়ার করাবেন সেটাও আপনি খেয়াল রাখবেন যাকে দিয়ে করাচ্ছেন সে যথেষ্ট নলেজ কিনা। যদি নলেজেবল না থাকে, দেখা যায় যে আন্তাজে আপনার একটা আয় দিয়ে দেয়, সেটার সমর্থনে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না এটা হচ্ছে আপনার আয়। তখন কিন্তু আপনি ফাইনালি অডিট পড়লে অথবা অ্যাসেসমেন্ট হলে ঝামেলা পড়বেন। তারপর করদাতা কোনো ব্যাংক বিবরণী দাখিল করেননি। অর্থাৎ করদাতা বলা হচ্ছে যে অনেকগুলা ওনাকে আইডেন্টিফাই করা হয়েছে ওনার বিভিন্ন সোর্সে ইনকাম আছে, কিন্তু সেই পুরো তার জন্য তিনি ব্যাংক জমা বা স্মৃতি এরকম কোনো কিছু দেয়নি। এখন কি করতে হবে? ব্যাংক জমার সমর্থনে ওনাকে অবশ্যই সবগুলা ব্যাংক জমা দিতে হবে। ব্যাংক জমার যে অ্যাকাউন্টগুলো থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাংকে যদি টাকা থাকে এই টাকার সোর্স কি? বা এখানে কোনো প্রফিট হাইড করা হয়েছে কিনা? এরকম অনেকগুলা জিনিস যাচাই করার জন্য হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট গুলা ব্যবহার করা হবে। ৫ নাম্বার হচ্ছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ ছিল দায়। আপনি যদি কোথাও বড় অঙ্কের দায় দেখান সেটা যদি ব্যাংক থেকে হয় স্পেশালি, তাহলে তো আপনার কাছে স্টেটমেন্ট নিতে পারবেন, যেটা এখানে ব্যাংক স্টেটমেন্ট। আর যদি পার্সোনাল থেকে কোনো দায় দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমাণ করাটা কঠিন হয়ে যাবে। তো এই ব্যাপারে হচ্ছে আপনার রিটার্ন প্রস্তুত করার সময় হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যাতে কোনো ফাঁকফোকর না থাকে। মানে আপনি যে জিনিসটা দেখাবেন একদম সলিড। এখন একটা ব্যাপার চলে আসছে যে রিটার্ন গুলো তো ই-রিটার্ন সাবমিট করা যাচ্ছে, কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। কিন্তু এর মানে এই নয় আপনি পার পেয়ে যাবেন। কারণ ডকুমেন্টেশন না দেন কিন্তু সবগুলা ডকুমেন্ট যে আপনার রাখতে হবে, ফাইল যদি সার্কেল শুধু যে অডিটের জন্য এরকম না। আপনাকে ২০০ ভারত দ্বারা আপনাকে নোটিশ দিতে পারে যে আপনার ফাইলটা পুনরায়
ওপেন করতে চাচ্ছে সেখানে আপনি দেখছেন যে এই কারণে ওপেন হচ্ছে। তখনও কিন্তু আপনাকে জমা দিতে হবে। আর এখন যেহেতু ই-রিটার্ন খুব সহজে চেক করতে পারবে আপনার আয়, ব্যয়, দায়, সম্পদ সব ঠিক আছে কিনা। না থাকলে আপনাকে এরকম করে একটা নোটিশ দিয়ে দিবে। তখন কিন্তু আপনার সবকিছু নিয়ে যেতে হবে। তাই যখন আপনি ১ম এ রিটার্নটা সাবমিট করবেন, সকল তথ্য দিয়ে হচ্ছে রিটার্নটা সাবমিট করতে হবে আপনাকে। এখন আজকের ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে। এই কারণে আমি দেখাইলাম না এই ভিডিওতে যে কিভাবে আপনি প্রতিটা জিনিস হচ্ছে মানে একদম তৈরি করবেন এই রিটার্নের আলোকে। সেটা আজকের ভিডিওতে দেখাবো না। অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সেখানে থাকবে যে এই পয়েন্ট ধরে আপনি কিভাবে হচ্ছে অডিটের জবাব দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।